আসসালামু আলাইকুম বন্ধুরা। ডনলি এই বসকে তো সবাই চেনেন। এতদিন সকল গুন্ডা বদমাশ লোকেদের এক ঘুষিতেই কুপকাত করেছে এই লোক। তো আজকের এই গল্পে বসের লড়াই হবে সরাসরি শয়তানের সাথে। এই হরর অ্যাকশন সিনেমাতে বসের হাতে ভূতও মার খাবে, তাই ভিডিওটা একদমই মিস করবেন না। কারণ কথিত আছে এই গল্পের কিছু অংশ নাকি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। গল্পের শুরুতে একজন নিউরো সাইকিয়াট্রিস্টকে দেখানো হয় যার নাম জংউন। এখানে জংউন তার ছোট বোন ইউনসোর ব্যাপারে কথা বলছিল, যার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, আর এই কারণে তাকে স্মার্ট হোম সিস্টেম এবং 24/7 সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হতো। বিগত 34 দিন হলো তার বোনের এমন খারাপ অবস্থা হয়েছে। এই অবস্থাটা মূলত তাদের মায়ের মৃত্যুর পর থেকে শুরু হয়। তাদের মায়ের মৃত্যু হয় ক্যান্সারের কারণে, আর যখন তার মা মারা যায় তখন ইউনসো এবং জংউন দুই বোন একটা নিরিবিলি এলাকার বাড়িতে থাকতে চলে যায়। প্রথম সব কিছু খুবই ভালো চলছিল, কিন্তু ইউনসো যখন ধীরে ধীরে অসুস্থ হতে থাকে তখন তার মস্তিষ্ক পরীক্ষা করার জন্য তাকে সিটি স্ক্যান মেশিনে ঢোকানো হয়। ঠিক তখনই সেখানে ভয়ঙ্কর কিছু ঘটে যায়, কারণ ইউনসো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তারপর ক্যামেরাতে ইউনসোকে দেখানো হয় যে কিনা হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিল, আর তার মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি। আর এটাই ছিল এই সিনেমার ইন্ট্রো, যার পরে আমরা হোলি নাইট নামের একটা টিমকে দেখতে পাই, যারা আসলে ডেমন হান্টারদের একটা দল। এখানে আমরা এই টিমের দুজন সদস্য কিম এবং শ্যারনকে দেখতে পাই। সেই সাথে তাদের একজন লিডারও আছে যার নাম হলো বাবু। বাবুর কাছে আসলে অতি মানবীয় শক্তি রয়েছে। শ্যারনের কাছে আছে আধ্যাত্মিক শক্তি, যা দিয়ে সে ডেমন বা আত্মাদেরকে অনুভব করতে পারে এবং তাদেরকে তাড়িয়েও দিতে পারে। আর সবশেষ কিমের কাছে কোনো শক্তি নেই, কিন্তু ছেলেটার বুদ্ধি অনেক। সে মূলত এই দলের প্রধান ভিডিওগ্রাফার এবং ইনভেস্টিগেটর। এরই মধ্যে সেখানে ডিটেকটিভ চই চলে আসে, যে কিনা তার সাথে একজন লোককে নিয়ে এসেছিল। আসলে ওই লোকটার মেয়ে সুজিন নিখোঁজ ছিল, আর এই ঘটনার বেশ কয়েকদিন কেটেও গেছে। ওই লোকটা তার মেয়েকে খোঁজার জন্য গোয়েন্দাদেরকেও পাঠিয়েছিল, কিন্তু সেই গোয়েন্দাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়, আর দুজন গোয়েন্দা মারা যায়, আর একজন গুরুতর অবস্থায় এখন আইসিইউতে ভর্তি আছে। চই বলে যে তোমাদেরকে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। তারা বাবুর কাছে অনুরোধ করে, আর বাবু রাজিও হয়ে যায়, কারণ এইসব করাই ছিল তাদের কাজ। তো হারিয়ে যাওয়া সেই মেয়েটার বাবা বেশ কিছু টাকা দিয়ে এই ডিল কনফার্ম করে এখান থেকে চলে যায়। এখানে চই তার নিজের ভাগ অর্থাৎ কিছু টাকা নিয়ে নেয়। আসলে এটা ছিল তার কমিশন, কারণ বেশিরভাগ সময় ডিটেকটিভ চই সেই ক্লায়েন্টদেরকে এদের কাছে নিয়ে আসতো। তো যাই হোক, এরপর তাদের দলটা নিজেদের কাজ শেষ করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা একটা খবর দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল যে সিওল শহর এবং অন্যান্য জায়গাতে খুনের ঘটনা বেড়েই চলেছে, যার কারণে মানুষজন খুবই ভয় পেয়ে আছে। আর এইসব খুনগুলো আসলে একটা গ্রুপ করছিল। তখনই আমরা একটা সিসিটিভি ফুটেজ দেখতে পাই, যার ভেতরে একজন লোক ছিল যে কিনা এইসবের সাথে জড়িত, কিন্তু লোকটার মুখ দেখতে ছিল বেশ ভয়ঙ্কর। সেই সাথে তার চোখগুলো কালো হয়েছিল। এই খবরটা পুলিশের প্রধানও দেখছিল, যার সাথে চার্চের একজন ফাদার মার্কো বসেছিল। এখানে ফাদার মার্কো একজন ডাক্তারও ছিল, তাই সে খুব সহজেই সুপার ন্যাচারাল এবং সায়েন্সের বিষয়গুলোকে আলাদা করতে পারত। অর্থাৎ সে এটা বুঝতে পারত যে কোন ঘটনাগুলো রাক্ষসেরা ঘটাচ্ছে আর কোনগুলো পাগলেরা। এখানে পুলিশের প্রধান ফাদারকে বলে যে আমার 30 বছর পুলিশের ক্যারিয়ারে আমি এমন কোনো কেস কখনো দেখিনি। তখন ফাদার তাকে বলে যে এই সব কিছু আসলে একটা কাল্ট গ্রুপ করছে, যারা কিনা শয়তানের পূজা করে, আর তারা শয়তানকে আহ্বান করছে যাতে তারা অতি মানবীয় শক্তি পেতে পারে। অন্যদিকে হোলি নাইট টিমকে দেখানো হয়, যারা একটা ক্লাবে এসে উপস্থিত হয়েছে, যেখানে অনেক লোকজন ছিল। আমরা বুঝতে পারি যে এই লোকগুলো আসলে সবাই বিভিন্ন রকমের ক্রিমিনাল ছিল, আর তাদের মধ্যে একটা মেয়ে বাবুকে ওই কাল্ট গ্রুপ সম্পর্কে সবকিছু বলে দেয়। ওই পুরো গ্রুপটা আসলে একটা হলের ভেতরে ছিল, আর তারা সেখানে বসে বসে একটা রিচুয়াল করছিল, আর সেই রিচুয়ালটা হচ্ছিল সুজিনের উপরে, অর্থাৎ সেই লোকটার মেয়ের উপরে, যে কিনা বাবুদেরকে টাকা দিয়ে ঠিক করেছিল তার মেয়েকে বাঁচানোর জন্য। তো ভেতরে গিয়ে বাবু সকল লোকদেরকে কিছু না বলে মারতে শুরু করে। আর এই কাল্ট গ্রুপের যতগুলো লোকজন ছিল তাদের সবার কাছে কিছু শয়তানি শক্তিও ছিল। এখানে বাবু তাদের সবাইকে পেটাচ্ছিল, আর এরই মধ্যে কিম এই সব কিছুর ভিডিও বানাচ্ছিল। অন্যদিকে শ্যারন সুজিনের উপরে তন্ত্রমন্ত্র করতে থাকে। সে সুজিনের ভেতরে থাকা শয়তানটাকে বের করার চেষ্টা করতে থাকে, কারণ ততক্ষণে সুজিন সম্পূর্ণভাবে শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে।
শ্যারন যখন মেয়েটাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছিল তখনই সুজিনের চোখ সাদা হয়ে যায়। কিন্তু শ্যারন কোনো রকম একটা জাদুকরি আয়না সুজিনের সামনে ধরে ফাইনালি সেই শয়তানটাকে মেয়েটার শরীর থেকে বের করে দেয়। এখানে কিম দেখতে পায় যে ওই কাল্ট গ্রুপের লোকেদের কানের পেছনে একটা চিহ্ন আঁকা ছিল, যেটা মূলত তাদের পরিচয় ছিল। তো যাই হোক, মেয়েটাকে বাঁচানোর পরে এখন বাবু এখানে থাকা রিচুয়ালের সমস্ত জিনিসপত্রগুলোতে আগুন লাগিয়ে দেয়, যাতে করে আর কেউ সহজে এইসব শয়তানের পুজো করতে না পারে। এখন সিন চেঞ্জ হয় আর আমরা জংওনকে দেখতে পাই, যে কিনা এখন হাসপাতালে ছিল। সেখানে ফাদার মার্কো উপস্থিত ছিল। আর এরপর জংওন তার বোনের সাথে দেখা করতে চলে যায়। সে তার বোনের জন্য খুবই চিন্তিত ছিল। আর হ্যাঁ, আপনাদের মনে আছে তো, জংওনের বোনের নাম ছিল ইউনসো। সেই সাথে জংওন তার বোনের ভিডিওগুলো দেখতে থাকে, যেগুলোর মধ্যে তার বোন ইউনসোকে পাগলের মতো দেখাচ্ছিল। অন্যদিকে বাবুকে দেখানো হয় আর সে কারোর সাথে ফোনে কথা বলছিল একটা অনাথ আশ্রম তৈরি করার ব্যাপারে। তো যাই হোক, ঠিক তখনই সেখানে কিম আর শ্যারন চলে আসে। এখানে কিম বাবুকে বলে যে ওই শয়তানের পূজারীদের কানের পেছনে থাকা ট্যাটুই আমাদের অনুসন্ধানের একমাত্র ক্লু। আমরা যেভাবেই হোক ওই কাল্ট গ্রুপের লিডারকে ধরে ফেলব। এরপর তারা নিজেদের অফিসে চলে আসে, যেখানে তাদের সাথে দেখা করতে জংওন চলে আসে। আসলে ফাদার মার্কো তাকে এখানে পাঠিয়েছিল যেন বাবুদের সাহায্যে সে তার বোনকে সুস্থ করতে পারে। বাবু তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে কি ডিটেকটিভ চই পাঠিয়েছে, কিন্তু সে বলে যে না, আমাকে ফাদার মার্কো পাঠিয়েছে। ফাদার মার্কোর নাম শুনেই বাবু তাকে সাহায্য করবে না বলে সরাসরি বলে দেয়। সে বলে যে আমরা ফাদারের লোকজনের কোনো কাজ করি না। কিন্তু জংওন তাদেরকে অনেক টাকাও দিতে থাকে। তখন বাবু বলে যে এই টাকাটা বরং আপনি হাসপাতালে দিন, আপনার বোনের ভালো চিকিৎসা করান, সেটাই ভালো হবে। আর এটুকু বলে সে এখান থেকে চলে যায়। আর তখন জংওন শ্যারনকে একটা পেন ড্রাইভ দিয়ে দেয়, যেখানে তার বোনের ভিডিও ছিল। সে বলে যে একবার প্লিজ এই ভিডিওগুলো দেখে নেবেন, তারপর জানাবেন যে আপনারা আমাকে সাহায্য করতে চান কি না। এখন পরের সিনে আমরা জংওনকে দেখতে পাই। জংওন তার বোনের পুরনো ভিডিওগুলো দেখতে থাকে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সে তার বোনের জন্য কতটা চিন্তা করে। সে তার বোনকে যে কোনো মূল্যে সুস্থ করতে চায়। এরই মধ্যে সে সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে তার বোন বিছানাতে নেই, তাই সে দ্রুত দৌড়ে তার বোনকে দেখতে যায়। তখনই আমরা ইউনসোকে তার পেছনে দেখতে পাই, যে কিনা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। কিন্তু জংওন পেছনে ঘোরার সাথে সাথে সে দেখে তার পেছনে কেউ নেই। এরপর জংওন সামনে তাকিয়ে দেখে যে তার বোন সেই বিছানাতেই শুয়ে আছে। তো যাই হোক, এখন আমরা তাকে ফাদার মার্কোর সাথে কথা বলতে দেখি, যেখানে ফাদার মার্কো জানায় যে তার আসলে এইসব তন্ত্র মন্ত্র সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই। আর এই কারণেই সে তাকে বাবুদের কাছে পাঠিয়েছিল। কিন্তু জংওন তখন তাকে সবকিছু বলে দেয় যে বাবু তাকে সরাসরি এই কাজটা করবে না বলে জানিয়েছে। কিন্তু জংওন তো যেভাবেই হোক তার বোনকে বাঁচাতে চায়। অন্যদিকে কিমকে দেখানো হয়। সে বাবুর কাছে আসে আর শ্যারনের ব্যাপারে জিজ্ঞাসা করে। ঠিক তখনই শ্যারন সেখানে চলে আসে। কিম তাকে বলে যে আমাদের ওই পেন ড্রাইভের ভিডিওগুলো দেখা উচিত, কিন্তু বাবু বলে থাক, দরকার নেই। এরপর বাবু দুজনকেই তাদের বেতন দিয়ে দেয়। এখানে কিমের স্যালারি বেশ কিছুটা কম ছিল, তাই কিম বলে যে বস, শহরের ভেতরে মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে, আর এখন আমাদের কাজও কিন্তু বেশ কঠিন হয়ে যাচ্ছে। আপনি কি আমাদের স্যালারি কিছুটা বাড়াবেন? তারা এইসব ব্যাপারে কথা বলছিল। ঠিক তখনই সেখানে ফাদার মার্কো চলে আসে। সে বাবুর সাথে আজ 10 বছর পর দেখা করতে এসেছিল। এরপর মার্কো আর বাবু কথা বলতে থাকে, যেখানে মার্কো বলে যে জংওনকে আমিই পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তো ওকে মানা করে দিয়েছো। জংওনের বোনের অবস্থা সত্যি খুবই খারাপ, আর তুমি যদি ওকে সাহায্য না করো তাহলে ও হয়তো মারা যাবে। তখন বাবু বলে যে আমি তোমার কাজ কখনোই করব না। আর সে কেন ফাদার মার্কোর কাজ করবে না সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারি, কারণ অতীতে ফাদার মার্কোর কিছু ভুলের কারণে বাবুকে অনেক কিছু হারাতে হয়েছিল। অনেক লোক মারা গিয়েছিল, আর তাদের মধ্যে অনেক বাচ্চাও ছিল। আর ফাদারের কারণে লুসিফার নামের এক শয়তান মুক্ত হয়ে গিয়েছিল। তো এখানে অতীতে তাদের সাথে ঠিক কী হয়েছিল তা আমাদের স্পষ্টভাবে বলা হয় না। তো যাই হোক, বাবু আবারও মার্কোকে সরাসরি মানা করে দেয় যে সে তার কোনো কাজ করবে না। তো এরপর সিন পরিবর্তন হয়, যেখানে আমরা কিমকে দেখতে পাই, যে কিনা জংওনের বোনের ভিডিও দেখছিল। ঠিক তখনই সেখানে শ্যারন চলে আসে। শ্যারন তাকে বলে যে ভিডিওর মতোই আমাদের উপরেও কিন্তু শয়তানের আক্রমণ হয়েছিল। 3 বছর আগে বস অর্থাৎ বাবু আমাদেরকে লুসিফার নামের এক শয়তানের হাত থেকে বাঁচিয়েছিল। আর বস যদি সেদিন ওখানে না থাকতো তাহলে আমরা সবাই মারা যেতাম।
সম্ভবত আমরা কোনো একটা উদ্দেশ্যের জন্য বেঁচে গেছি, আর সেই উদ্দেশ্যটা হলো অন্যদেরকে এইসব শয়তানের হাত থেকে রক্ষা করা। তাই আমাদের ইউনসোকে সাহায্য করা উচিত। এখানে কিম বলে যে আমিও এমনটাই করতে চাই। তো ভিডিওর ভেতরে ইউনসো ধীরে ধীরে হিংস্র হয়ে যাচ্ছিল আর তার অদ্ভুত আচরণও বেড়েই যাচ্ছিল। এই ভিডিওটা তাদের বাড়ির সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছিল। ইউনসো ধীরে ধীরে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে নিজেই নিজেকে আঘাত করতে থাকে। অবস্থা তার জন্য অনেক খারাপ ছিল। আর এদিকে বাবু কিছুটা চিন্তা ভাবনা করে আর সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, সে ইউনসোকে এবার সাহায্য করবে। তাই এবার বাবুও ওই ভিডিওগুলো দেখে আর সেই ভিডিওতে ইউনসোর বাড়িতে দুজন ওয়ার্কার আসে, যারা কিনা বাড়ির ভেতরে গিয়ে স্মার্ট হোম সিস্টেম লাগিয়ে বাইরে চলে আসে। এতক্ষণ অবধি জংউন বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। এখানে ভিডিও ফুটেজে আমরা দেখতে পাই যে ওই দুজন ওয়ার্কারের কানের পেছনে সেই কাল্ট গ্রুপের চিহ্ন ছিল। এর মানে হলো যে এই সব কিছুই শুরু থেকে সেই কাল্ট গ্রুপের লোকেরাই পরিকল্পনা মাফিক করে যাচ্ছিল, অর্থাৎ তাদের কোনো বিশেষ উদ্দেশ্য ছিল আর এই ব্যাপারে জংউন কিছু জানতেই পারেনি। এখানে তারা ধারণা করে যে হয়তো সব কিছু শয়তান লুসিফারের সাথে সম্পর্কিত, আর এই লুসিফারই এই শয়তানি গ্রুপের পেছনে রয়েছে। অন্যদিকে ফাদার মার্কো জংউনকে অতীতের সকল কথা বলে দেয় যে বাবু কেন তাকে এত ঘৃণা করে। সে বলে যে বাবু তার সাথে একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল। আশ্রমটা সিস্টার অ্যাঞ্জেলা চালাতো, আর সেই সময় সেখানে জোসেফ নামের একটা বাচ্চা ছিল, আর সেই জোসেফ আর বাবু ছিল হাতে গোনা বাচ্চাদের মধ্যে স্পেশাল দুজন বাচ্চা। ছোটবেলা থেকে বাবুর ভেতরে সুপার হিউম্যান টাইপের ক্ষমতা ছিল। অন্যদিকে জোসেফের ভেতরে মানুষের ভেতর থেকে শয়তানকে বের করে তাদেরকে বাঁচানোর শক্তি ছিল। অন্য বাচ্চারা জোসেফকে দেখে ভয় পেত, কিন্তু সে বাবুর খুবই কাছের বন্ধু ছিল। তারা দুজনে একে অপরের ভাইয়ের মতো ছিল, আর জোসেফ বাবুর থেকে 3 বছরের বড় ছিল। বাবু সব সময় জোসেফকে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচাতো। জোসেফ আসলে একজন কালো জাদুবিদ্যায় দক্ষ ফাদার হতে চেয়েছিল, কিন্তু এইসবের মাঝে বাবু অনাথ আশ্রম ছেড়ে দেয়, আর তারপর সে নিজের শক্তির মাধ্যমে আন্ডারওয়ার্ল্ড থেকে টাকা কামাতে শুরু করে, আর সেই টাকাগুলো দিয়ে সে এই অনাথ আশ্রমের উন্নতি করারও চেষ্টা করত। বাবু প্রত্যেক ক্রিসমাসে এই অনাথ আশ্রমেই আসতো। কিন্তু 15 বছর আগে ক্রিসমাসের দিন জোসেফ একটা শয়তানকে ডেকে পাঠায়, আর এই কারণে সিস্টার অ্যাঞ্জেলা এবং বাকি বাচ্চারা শয়তানের প্রভাবে সেদিন মারা গিয়েছিল। সবাই ভেবেছিল যে এই ঘটনায় হয়তো বাবুও মারা গেছে, কিন্তু সে আসলে বেঁচে ছিল। কিন্তু ওই দুর্ঘটনার পর থেকে বাবু প্রচণ্ড অপরাধ বোধে ভুগতে থাকে, কারণ সে কিছুই করতে পারেনি। আর তখন থেকে তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে, যে কিনা জোসেফকে নিজের ভাইয়ের মতো মনে করত। আর সেই জোসেফই তার আপনজনদের সাথে এমনটা কিভাবে করতে পারল। তাই সে জোসেফের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু বাবু জানতো না যে জোসেফ কোথায় আছে। আর সেই সময় জোসেফ মানুষের জীবনী শক্তি শোষণ করে নিজের শয়তানি শক্তি বাড়াচ্ছিল। জোসেফ ততদিনে শয়তানের গোলাম হয়ে গিয়েছিল, কিন্তু এইসব কিছু আবার ফাদার মার্কো একদমই বিশ্বাস করতো না। তাই সে এই দুর্ঘটনার ব্যাপারে কাউকে কিছুই জানায়নি। এখানে মার্কো চাইলেই সেদিন জোসেফকে আটকাতে পারত, কিন্তু সে কিছুই করেনি। আর এটাই ছিল সেই কারণ যার জন্য বাবু তাকে প্রচণ্ড ঘৃণা করত। আর কোথাও না কোথাও এই শয়তানের শক্তিশালী হওয়ার পেছনে ফাদার মার্কোরও হাত ছিল, এমনটাই বাবু মনে করে। তো যাই হোক, এখন রাতের বেলা বাবু জংউনকে ফোন করে আর বলে যে তারা তার সাথে দেখা করতে চায়। এরপর বাবু, কিম আর শ্যারন জংউনের সাথে দেখা করে। সেখানে তারা জংউনকে ওই লোকের ব্যাপারে বলে যারা তাদের বাড়িতে ওয়ার্কার হিসেবে আসা যাওয়া করত। এমনকি তারা অনেকবার নার্স সেজে হসপিটালেও এসেছিল, কিন্তু জংউন সেটা বুঝতে পারেনি। আর তাদের কারণে ইউনসোর এমন ভয়ানক অবস্থা হয়েছে। তাদের শরীরের ওই শয়তানি ট্যাটু দেখে তারা এই ব্যাপারে শিওর হয়েছিল। এই লোকগুলো আসলে শয়তানের পূজারী। তারা শয়তানকে দুনিয়াতে আসতে সাহায্য করে, মানুষের ক্ষতি করে। আর এদের মাঝে কেউ কেউ তো পুরোপুরি মানুষও ছিল না। তারা শয়তানের কাছে নিজেদের আত্মাকে বিক্রি করে দিয়েছিল, যার কারণে তারা অর্ধেক শয়তানে পরিণত হয়ে যায় এবং তাদের কাছে ভয়ঙ্কর কিছু শক্তিও চলে আসে। তো এখানে জংউন আবারও তাদের কাছে অনুরোধ করে যেন তারা তার বোন ইউনসোকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই ইউনসোকে দেখতে চলে যায়, যার অবস্থা খুবই খারাপ ছিল। এখানে শ্যারন ইউনসোর ভেতরে থাকা শয়তানকে তার ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু ইউনসো কিছুই বলছিল না। সে হঠাৎ করে হাসতে শুরু করে আর বিছানার উপরে উঠে পড়ে।
তখনই শ্যারন মন্ত্র পড়া শুরু করে, যার কারণে ইউনসোর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও শ্যারন থেমে যায় না। ইউনসো শ্যারনের মন্ত্র বলে তখন নিচে পড়ে যায় আর বাবু তাকে তুলে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু ধীরে ধীরে ইউনসো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আর তখনই ইউনসো সবাইকে নিজের শক্তি দিয়ে দূরে ছুঁড়ে ফেলে, যার পর সে হঠাৎ করে উধাও হয়ে যায়। এখন তারা সবাই দ্রুত সিসিটিভিতে চেক করে, কিন্তু তারা ইউনসোকে প্রত্যেকটা মনিটরেই দেখতে পাচ্ছিল। তখন শ্যারন নিজের শক্তি দিয়ে বুঝতে পারে যে আসলে ইউনসো কোথায় আছে। তাই এরপর তারা সবাই ইউনসোকে ধরতে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার সময় ইউনসো বাকি মানসিক রোগীদেরকে মুক্ত করে দিয়েছিল, যারা বাবুর দলকে কোনোভাবেই সামনে এগোতে দিচ্ছিল না। তখন বাবু তাদের সবাইকে এক এক করে মারতে মারতে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরই মধ্যে ইউনসো বাইরে বেরিয়ে যায় আর তার পেছনে জংওনও ছুটতে থাকে, কিন্তু তখনই ইউনসো অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় আর তাকে কেউ টেনে নিয়ে যেতে থাকে। এরপর জংওন তাকে খুঁজতে খুঁজতে দেখে যে তার বোন রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এখন জংওন তার বোনের কাছে যাবার চেষ্টা করে আর তখনই ইউনসো অজ্ঞান হয়ে পড়ে যায়। ফাইনালি জংওন তার বোনের কাছে এসে তাকে তুলতে থাকে, কিন্তু ঠিক তখনই আবার শয়তানের কন্ট্রোলে থাকা একটা ট্রাক আসছিল, যেটা তাদেরকে পিষে ফেলার আগেই হোলি নাইটস টিম এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই দ্রুত ইউনসোকে গাড়িতে তোলে আর তাকে তারই বাড়িতে নিয়ে যায়, কারণ ওই বাড়িটা একটা নির্জন এলাকাতে ছিল, যেখানে অন্য কারো প্রাণের কোনো ঝুঁকি থাকবে না। এরপর তারা ইউনসোকে একটা চেয়ারের সাথে বেঁধে দেয় আর তার চারপাশে লবণ দিয়ে একটা গণ্ডি তৈরি করে দেয়, যাতে করে ইউনসো ওই লাইন কখনোই পার না করতে পারে। এখানে কিম তার ভিডিও রেকর্ডিং চালু করে, যার পর শ্যারন নিজের কাজ শুরু করে দেয়। এখানে শ্যারনের তন্ত্রমন্ত্রের কারণে ডেমনটার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু সেই সাথে এই শয়তানটা অনেক শক্তিশালীও ছিল, তাই সে কোনোভাবেই ইউনসোর শরীর থেকে বেরই হতে চাচ্ছিল না। ঠিক তখনই ওই বাড়ির ভেতরে অন্ধকার হতে শুরু করে, অর্থাৎ শয়তানি শক্তি এই বাড়িটাকে কবজা করে নিচ্ছে, কারণ ততক্ষণে শয়তানের পূজারীরা সবাই এই বাড়িতে এসেছিল বাবু আর তার টিমকে মারার জন্য। তাই বাবু এবার বেরিয়ে পড়ে এদেরকে একটা শিক্ষা দেবার জন্য, যার পর সে এখানে আসা সকল পূজারীকে এক এক করে মারতে মারতে সবাইকে শেষ করে ফেলে। তারপর বাবু আবার ওই ঘরের ভেতরে চলে আসে, যেখানে এরা দেখতে পায় যে শয়তান এবার জংওনকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এরপর বাবু তাকে কোনো রকমে সামলে নিয়ে অন্য একটা ঘরে চলে আসে। আর এই ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল, কারণ তারা তো লবণের গণ্ডি তৈরি করে ফেলেছিল, যার কারণে ডেমনটা বাইরে বের হবার কথাই ছিল না। কিন্তু শেষ পর্যন্ত এটা হলো কিভাবে? তো যাই হোক, তখন শ্যারন একটু মনোযোগ দেয় আর জানতে পারে যে ঘরের দেয়ালের পেছনে কিছু একটা তো আছে। সেটা দেখার জন্য তারা ওয়ালে লাগানো স্টিকারগুলো সরায়, যার পেছনে অনেকগুলো ডেমনিক চিহ্ন আঁকানো ছিল। আর এই কারণে ডেমনটা এত শক্তিশালী হয়ে যাচ্ছিল, আর এই পুরো বাড়িটাই ছিল সকল সমস্যার মূল। এই বাড়িতে আসার কারণে শয়তান ভর করেছিল ইউনসোর উপরে। তো এখন শ্যারন দেয়ালের ওই চিহ্নগুলোর উপরে মন্ত্র পড়ে শয়তানের শক্তি কমিয়ে দিচ্ছিল। ঠিক তখনই ইউনসো হঠাৎ করে চিৎকার করতে শুরু করে। এরপর সবাই ইউনসোর কাছে ছুটে চলে যায় আর সে বলে, আমার মনে হচ্ছে যেন আমার শরীর থেকে কেউ বেরিয়ে গেছে, আর এখন আমি অনেক ভালো অনুভব করছি। এই কথা শুনে জংওন তার বোনের কাছে যেতে থাকে, কিন্তু বাকিরা তাকে থামিয়ে দেয়, কারণ শয়তানটা তখনও তার ভেতরেই ছিল। সে শুধুমাত্র তাকে ভুল বুঝিয়ে নিজের কাছে টানার চেষ্টা করেছিল। আর এই কথাটা একদম সত্যি ছিল, কারণ ওই শয়তানটা তখনই আবার ইউনসোর ভিতরে দেখা দেয়। আর তারপর ওই শয়তানটা বাবুর মস্তিষ্কের সাথে খেলতে শুরু করে। বাবুর অতীতের আফসোস আর অপরাধ বোধগুলো তার চোখের সামনে দেখাতে থাকে। এমনকি শয়তানটা বাবুর সামনে এসে হাজির হয়, কিন্তু বাবুর রাগের মাথায় ওই ডেমনকে মারতে শুরু করে। কিন্তু ওটা আসলে কোনো শয়তান ছিলই না, বরং ওটা ছিল শ্যারন, যার গলা বাবু টিপে ধরেছিল। তো কিছুক্ষণ পরে বাবু শান্ত হলে শ্যারন আবারও তন্ত্রমন্ত্র শুরু করে দেয়, কিন্তু ওই শয়তানটা তাকেও কন্ট্রোল করতে শুরু করে। এখন ওই শয়তানটা শ্যারনকে অন্য একটা জগতে নিয়ে চলে যায়। মূলত তার আত্মাকে নিয়ে গেছে, অর্থাৎ তার শরীরটা তো ওই বাড়ির ভেতরেই ছিল, কিন্তু ডেমন তার আত্মাকে অন্য একটা দুনিয়া দেখাচ্ছিল। এখন শ্যারন ওই ডেমনকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সেই শয়তান তার নাম বলে না। শ্যারন বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়ে আবারও বাস্তব জগতে ফিরে চলে আসে, আর শ্যারন ওই ডেমনকে বারবার তার নাম বলার জন্য জোর করতে থাকে। আর তখনই ডেমনটা ইউনসোর রূপ ধরে জংওনের কাছে সাহায্য চাইতে থাকে। সে এমন ভাব করছিল যেন তার খুবই কষ্ট হচ্ছে,
তাই জঙ্গন তার বোনকে বাঁচাতে ওই লবণের গোলক লাইনটা পার করে ফেলে, যার কারণে সার্কেলটা মুছে যায়। আর এখানে ডেমনটা তার সর্বোচ্চ শক্তির পর্যায়ে পৌঁছে যায়। সে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। সে এখন যেখানে খুশি যেতে পারবে। আর এমনটাই হয়, কারণ সেই শয়তানটা তাদের সবাইকে মেরে এখান থেকে গায়েব হয়ে যায়। এরপর তারা সবাই শয়তানটাকে খুঁজতে শুরু করে, আর অন্যদিকে জঙ্গন তার বোনকে খোঁজার জন্য সিসিটিভির সাহায্য নেয়। কিন্তু ঠিক তখনই সিসিটিভির মনিটরগুলো সব বন্ধ হয়ে যায়। এরপর সে বুকশেলফের কাছে যায়, আর তখনই শয়তানটা বুকশেলফ ধাক্কা দিয়ে তার উপরে ফেলে দেয়। কিন্তু ঠিক সেই সময় এসে বাবু তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটা আওয়াজ শুনতে পায়, যেটা কিমের ছিল। তারা ছুটে গিয়ে দেখে যে কিমকে ওই শয়তান হাওয়ায় তুলে রেখেছিল। কিন্তু বাকিদের আসতে দেখে সেই শয়তান কিমকে ছেড়ে দেয়। এখন এখানে এই সব কিছু একটা জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছিল। এরই মধ্যে জঙ্গনের মনে পড়ে যায় যে কাল্টের লোকগুলো তাদের বাড়ির মালিক সেজে একবার তাদের কাছে এসেছিল। জঙ্গনের কাছে তারা একটা ওয়্যার হাউসের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। এই কথাটা শুনে বাবু সোজা ওই ওয়্যার হাউসে চলে যায়, যেখানে অনেকগুলো শয়তানের পূজারী শয়তানকে ডাকার জন্য পূজা পাঠ করছিল। আর এই কারণে মূলত ইয়নসোর সাথে এইসব হচ্ছিল। অন্যদিকে শ্যারন ডেমনটার নামও জেনে যায়, যেটা ছিল আজাজিল। আজাজিল ছিল নরকের সবচেয়ে ভয়ঙ্কর শয়তান। তো যাই হোক, এখন শ্যারন এবং কিম ডেমনকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করছিল। ঠিক তখনই ডেমন তথা ইয়নসো তাদের সামনে চলে আসে। তারা ওই ডেমনকে আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু ডেমনটা তাদেরকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে বাবু ওয়্যার হাউসে সেই শয়তানের পূজারীদেরকে বেদম পেটাচ্ছিল। ঠিক তখনই আজাজিল এখানকার একজন পূজারীর উপরে ভর করে বাবুকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। আর বাবু এবার আজাজিলকে সুযোগ দেয় তার নিজের শরীরে ঢোকার। কিন্তু আজাজিল তার ভেতরে ঢুকতে বাবু নিজের উপরে নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়, আর আজাজিলের শক্তি দিয়েই তাকে এক ঘুষি মেরে শেষ করে দেয়। আর এই কারণে বাবুর ভেতরে আরও বেশি শক্তি জমা হয়ে যায়। অন্যদিকে একজন পূজারী শ্যারন এবং কিমকে মারতে চলে আসে। কিম তাকে আটকানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু ওই পূজারীর হাতে সে প্রচণ্ড মার খায়। তখনই বাবু এসে ওই পূজারীকে মেরে কিমকে বাঁচিয়ে নেয়। আর এখন ফাইনালি সবার সামনে ইয়নসো চলে আসে, যার ভেতরেই ছিল আজাজিলের শেষ অংশ। প্রথমে তো দেখে এমন মনে হচ্ছিল যে ইয়নসো ঠিক হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই সেখানে একটা পোর্টাল খুলে যায়। সেখান দিয়ে আজাজিল ইয়নসোকে এখান থেকে নিরাপদ কোনো একটা জায়গাতে নিয়ে যেতে চাচ্ছিল, যেখানে সে সম্পূর্ণভাবে ইয়নসোর শরীরের উপরে নিয়ন্ত্রণ নিতে পারবে। কিন্তু তখনই বাবু এবং তার দল ইয়নসোকে ধরে ফেলে। কিন্তু কোনোভাবেই তারা আজাজিলের ভয়ঙ্কর শক্তির সাথে পেরে উঠছিল না। তাই সবাইকে বাঁচাতে শেষমেশ বাবু তার শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে ওই ডেমনের পোর্টালে একটা ঘুষি মেরে সেটাকে বন্ধ করে দেয়, যার ফলে আজাজিল আবারও নরকে পৌঁছে যায়। অর্থাৎ সে ইয়নসোর মাধ্যমে আমাদের দুনিয়াতে আর আসতে পারে না। এরপর ইয়নসো ধীরে ধীরে সুস্থ হতে থাকে, আর আমরা জানতে পারি যে এই সম্পূর্ণ প্ল্যানটা ছিল আজাজিল আর লুসিফারের। তারা মূলত তাদের পূজারীদের মাধ্যমে দুনিয়াতে এসে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি যে বাবু সত্যিই একটা অনাথ আশ্রম খুলে ফেলেছে, আর এখন তার টিম এখনও এইসব ভূত ভাগানোর কাজই করে থাকে। আর এখন তারা এমন একটা জায়গাতে যায় যেখানে আরও অনেক ডেভিল ওয়ার্শিপার ছিল, কারণ শুধু আজাজিল বা লুসিফারই একমাত্র ডেমন নয়, নরকে আরও অনেক শয়তান রয়েছে যাদেরকে পৃথিবীতে আনা যেতে পারে। তাই এইসব থামাতে বাবু আর বাকিরা তাদের উপরে হামলা করে দেয়। আর হ্যাঁ, এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।